নারীকে কটূক্তির পর মিথ্যাচারে জামায়াত আমির, ৭১ দলটির কারণে মা বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই মন্তব্য তারেক রহমানের। কারো চোখ রাঙানি ভয় পায় না জামায়াত, ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে, রাষ্ট্রীয় খরচে নারীদের সর্বোচ্চ শিক্ষার অঙ্গীকার আমিরের। প্রচারণায় তুঙ্গে নির্বাচনী মাঠ, চলছে পাল্টাপাল্টি অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রস্তুতি, কেন্দ্র দখলের চেষ্টা হলে ছাড় নয়। মব নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে নির্বাচনে, জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি রাজনীতিবিদ ও আমলাতন্ত্র, টিআইবির প্রতিবেদন। পূর্বাচলে প্লট দুর্নীতির আরও ২ মামলার রায়, শেখ হাসিনার সাথে রেহানার ৩ সন্তানের কারাদণ্ড, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী সহ ৪ জন কারাগারে। হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না। দেশের কর্মজীবী নারীর প্রতি কটূক্তি করে জামায়াতের আমির এখন মিথ্যা কথা বলছেন। ভোটের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোঁকা দিচ্ছে দলটি। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৭১-এ তাদের কারণে মা বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই। জানান, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে বিএনপি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা উপকূলীয় অঞ্চলের প্রকৃতি প্রতিবেশের সঙ্গে জীবনযুদ্ধ যে এলাকার মানুষের নিত্যসঙ্গী। বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল আর পদচারণায় মুখর হয়ে ওঠে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। এক পর্যায়ে বিপুল সমাগমে টইটম্বুর চারপাশ। বাঁধভাঙা উচ্ছ্বাসের জোয়ার ভেঙে দুপুর 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর তার দল। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, কলঙ্ক স্বরূপ মন্তব্য করে নারীকে অসম্মানিত করা হয়েছে। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। বিএনপি চেয়ারম্যান বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী, তারা মিথ্যাবাদী। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার পাশাপাশি ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র ও ছলচাতুরি যাতে কেউ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। ঘর থেকে বলে যে নারী কাজে যায়, তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে, তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? নানা কৌশল আর ভোটের জটিল হিসাব নিকাশের মধ্য দিয়েই তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। তথ্য বলছে, এই অঞ্চলে সেই প্রতিযোগিতার মাত্রা 50-50। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে বক্তব্য রাখলেন, তাতে করে নির্বাচনী প্রচারণার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনী বৈতরণী কতটা নির্বিঘ্নে পার হতে পারে। পরে যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন, ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। আমরা দেখেছি কিভাবে ৭১ সালে দেশের মানুষকে
রেখে তারা অন্যদিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল। বক্তব্যে নারী সমাজের কাছে বিকাশ নাম্বার পাঠাচ্ছে যারা সেই দলটির বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। মা বোন তাদের সম্মান হারিয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, যশোর। এবং কারো চোখ রাঙানি ভয় পায় না জামায়াত। ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে। মাত্র 5 বছরে দেশের অর্থনীতি পাল্টে দেওয়া সম্ভব। নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, যারা নারীকে হেনস্থা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার পেছনে লেগেছে। অঙ্গীকার করেন নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহনের। সোমবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। কক্সবাজার ও চট্টগ্রামে কয়েকটি স্থানে বক্তব্য রাখেন। সকালে কক্সবাজারের মহেশখালীতে বলেন, বিগত সরকারগুলো নারীকে এগিয়ে নিতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জামায়াত নির্বাচিত হলে নারীর সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। পরে কক্সবাজার শহরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। লোহাগড়া সহ কয়েকটি পথসভার পর চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামের আমির। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। প্রার্থীরা সকাল থেকেই তাদের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। গণসংযোগের সময় ঢাকা 16 আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। এদিকে রাজধানীর বিজয়নগরের সংবাদ সম্মেলনে এবি পার্টি সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। অন্যদিকে নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকার 9 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে। যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না। আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন, সবাই যার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন, পক্ষে বক্তব্য দেন, বিপক্ষে বক্তব্য দেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো 24, এবং এটাই তো গত 16-17 বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেওয়া যায় না, জোর করে মানুষের মন হৃদয় জয় করা যায় না। এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে, আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ঢাকার প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন আপনি? তনি, আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় অতিবাহিত করছেন এবং প্রার্থীরও ভোটারদের কাছে যাচ্ছেন। আসলে বিগত সময় যে নির্বাচন হয়েছে সেগুলো আসলে যে তাদের কাঙ্ক্ষিত যে সাধারণ মানুষ ভোটাধিকার দিতে পারেনি, যার কারণে আসলে এবার মনে হচ্ছে যে তাদের কাছে সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে। তো এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব আসলে বিগত সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় থেকে এবছর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হবে আপনার কাছে এবং আপনার এলাকার ভোটারদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? দেখেন, বিগত 15 বছর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেটি কোনো নির্বাচন ছিল না। সেটি প্রহসনের একটি নির্বাচন ছিল, রাতের অন্ধকারে নির্বাচন ছিল, ডামি নির্বাচন ছিল। সেই নির্বাচনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না এবং সেই নির্বাচনকে আমরা কখনোই এটা কোনো বৈধ নির্বাচন বলবো না। সেটা অত্যন্ত অবৈধভাবে বিগত সরকার তারা নিজেদের মতো করে সেই নির্বাচন। এখন আমরা জানি যে বেশ কিছু রাজনৈতিক দল আপনারাও এই আসন থেকে মনোনীত হয়েছেন এবং সেই জনগণ, এখানকার ভোটাররা আপনাকে কেমন সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি এই এলাকারই সন্তান, আমি এখানে বড় হয়েছি, আমি খেলাধুলা করেছি, এই এলাকার প্রতিটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং
আল্লাহর রহমতে এলাকার আমি যেখানেই গণসংযোগ করছি আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা সবাই আমার এই গণসংযোগে অংশগ্রহণ করে। একটা বিষয় আমরা জানতে চাচ্ছি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের সৌহার্দ্য যে আসলে 5 আগস্টের পরবর্তী সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুসম্পর্ক থাকার কথা ছিল, আসলে রাজনৈতিক প্রতিযোগিতা সেটি আসলে এখন মাঠে নির্বাচনী প্রচার প্রচারের মধ্যে বিরাজমান আছে কিনা? তো আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। আগামীতে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান, যে আসলে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচিত হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কোন দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন? আমি যদি এক কথায় বলি, আগামী রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম যুক্ত হয়েছিলেন পল্লবী থেকে। সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা। পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পাড়া মহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনী হাওয়ায় মুখর চারদিক। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। 12 তারিখ বাংলাদেশের মানুষের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণায় সরগরম বরগুনার উপকূলীয় জনপদ। 2টি আসনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন অবিরাম। অবহেলিত এই জনপদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বরগুনার 2টি সংসদীয় আসনেই নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় সবাই নিজেদের কৌশল অবলম্বন করছেন। বিএনপি ও জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কুমিল্লার লাকসামে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। দিনাজপুরের পার্বতীপুরে শহীদ মিনার চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বলেন, একটি দল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স প্রদানের মাধ্যমে জনগণের অর্থ লুটের পরিকল্পনা করছে। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন মিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণ খেলাপিদের, ব্যাংক লুটেরাদেরকে ভোট দেবে না, এবার আর কোনো অতিথি পাখিদেরকে ভোট দেবে না। নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুলেছেন। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটা সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালাচ্ছে। জনগণ যে কোনোভাবেই হোক এই ষড়যন্ত্র চক্রান্ত হতে দেবেন। বরিশালে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতিশ্রুতি আর প্রত্যাশার ফুলঝুরি নিয়ে 6টি সংসদীয় আসন মুখরিত। 11 দলীয় জোট কিংবা বিএনপি প্রার্থীরা যোগ দিচ্ছেন গণসংযোগ ও উঠান বৈঠকে। ভোট বঞ্চিত মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এবারের নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আগামী 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এলাকায় ভোট সম্পন্ন হবে। ঠাকুরগাঁয়ে পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়। জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামায়াতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। এছাড়া সারা দেশের সব আসনে উত্তেজনা, প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠেছে ভোটের মাঠ। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ময়মনসিংহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়, বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শেরপুরের ঝিনাইগাতির মতো ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই ঘটনায় যারা দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। বর্তমানে যাচাই বাছাই ও তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয়
কেউ ছাড় পাবে না। পুলিশের 25,700 আমরা বডি ক্যাম দিচ্ছি, আমরা ড্রোন ব্যবহার করতেছি। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, সে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়বে এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে এমন শঙ্কার কথা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী। রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি, তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায় বলেও জানানো হয় প্রতিবেদনে। কর্তৃত্ববাদ, পতন পরবর্তী 1.5 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে নিহত হয়েছেন 158 জন রাজনৈতিক কর্মী, আর তফসিল ঘোষণার পর প্রাণ গেছে অন্তত 15 জনের। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি। নির্বাচনে এর প্রভাব পড়বে। সবচেয়ে বড় যে অন্তরায়গুলো, তার মধ্যে অন্যতম অর্থ, পেশি এবং ধর্ম। এই 3টি শক্তির অপব্যবহার, এবং তার বাইরেও জাতিসংঘ এবং আমাদের যে গুম প্রতিরোধ কমিশন হয়েছে, এই 2টি কমিশনের প্রতিবেদনের মৌলিক জায়গাগুলো, সুপারিশের মৌলিক জায়গাগুলো অবহেলিত আছে। এটা আরো বলা হয়, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র নিজেদের স্বার্থ রক্ষায় সরকারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ চায় না। ক্রিয়াশীল 2টি বৃহৎ দলের প্রভাবে প্রভাবান্বিত আমাদের আমলাতন্ত্র এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, আইন প্রক্রিয়া সংস্থা ইত্যাদির মধ্যে বিরাজ রয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ, জুলাই যোদ্ধাদের অনুদানে দুর্নীতির অভিযোগ, স্মৃতি জাদুঘর নির্মাণে ক্রয় নীতিমালা না মানা এবং ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে নারী ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়ার কথাও জানায় টিআইবি। এছাড়া গত 1.5 বছরে অন্তত 189 জন সাংবাদিক চাকরিচ্যুত এবং 29টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচলে প্লট দুর্নীতির 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ রেহানার 3 সন্তানেরও কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে শেখ হাসিনার 10 বছর, টিউলিপ সিদ্দিকের 4 বছর এবং এক মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুদকের আইনজীবীরা বলছেন, প্লট কেনার ক্ষেত্রে আইনের কোনো তোয়াক্কা করেননি তারা, আর এ কারণেই দণ্ডিত হয়েছেন সবাই। জুলাই গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। এই প্রেক্ষাপটে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে হাসিনা পরিবারের 10 কাঠার 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে 6টি মামলা করে দুদক। এর আগে 4 মামলার রায় দেয়া হয়। সোমবার বাকি 2 মামলার রায় ঘোষণা করেন ঢাকা 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। এর একটি রাদওয়ান মুজিব সিদ্দিক, অন্যটি তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট দুর্নীতি নিয়ে তাদের দেয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 মামলায় 5 বছর করে 10 বছর এবং রাদওয়ান ও রূপন্তীর বোন ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছর করে 4 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। একটি মামলার প্রধান আসামি হচ্ছে আজমিনা সিদ্দিক, আরেকটি মামলার প্রধান আসামি হচ্ছে রাদওয়ান মুজিব সিদ্দিক। এই 2টি মামলাই টিউলিপ সিদ্দিক 2 নম্বর প্রধান আসামি হিসাবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3য় প্রধান আসামি হিসাবে আছেন। দুদকের আইনজীবীরা বলছেন, রাজুকের প্লট নেয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা। নিয়ম বহির্ভূত আবেদন সহ হলফনামা তথ্য গোপন করে অপরাধ করেছে সবাই। এই 2 মামলাতে 18 জন করে আসামি। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশিদ আলমের 1 বছর করে 2 বছর সাজা দেয়া হয়েছে। এর আগে 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, তার স্ত্রী বিথি সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেয়। এই মামলার অপর 2 আসামি হলেন শফিকুর রহমানের বাসার অপর 2 গৃহকর্মী রূপালী খাতুন এবং সুফিয়া বেগম। এর আগে রবিবার রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রপক্ষে আইনজীবী তাহমিনা আক্তার জামিনের বিরোধিতা করেন।
অপরদিকে আসামিদের পক্ষে অ্যাডভোকেট জাকির হোসেন জামিন চেয়ে আবেদন করেন। 11 বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে তার বাবা গোলাম মোস্তফা এই মামলা করেন। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 192, ঢাকা 19-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মতো যুক্ত আছেন ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, মানুষের দোরগোড়া যাচ্ছেন, ভোট চাইছেন শাপলাগলিতে। কি ধরনের প্রত্যাশা আসলে দেখছেন, সাধারণ মানুষ সাড়া দিচ্ছে কিনা? মানুষ আসলে সাংঘাতিকভাবেই সাড়া দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে মূল বিষয়টা হচ্ছে মানুষ আসলে নতুন কিছু চায়, নতুনের প্রতিশ্রুতি সংস্কারটা চায়, ওই আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, পরিবর্তন চায় মানুষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই জায়গা থেকে মানুষ আসলে সাংঘাতিক সাড়া পাচ্ছে। সেক্ষেত্রে আপনি তো দেশের বাইরে ছিলেন, এরপরও মানুষ কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছে? হ্যাঁ, একটা হচ্ছে কি আমার মার্কাটা একটা ফ্যাক্ট, শাপলাকলি মার্কা মানে এনসিপি। এর মধ্যে মানুষজন আসলে এনসিপিকে চেনে। নাহিদ ইসলামের এনসিপি, হাসনাত আবদুল্লার এনসিপি, যেমন লোকজন এসে বলছে হাসনাত আবদুল্লাকে পছন্দ করে, মহিলারা এসে বলছে। তো ওইটা আসলে একটা বিরাট শক্তি। ধরেন আমাকে যখন বলছে যে আমি তো আপনাকে চিনি না, তখন আমি বলছি যে আমি হাসনাত আবদুল্লার দল করি। এটা আমার জন্য অনেক সহজ করে দিয়েছে নাহিদ হাসনাতে পরিচিত হওয়া। আর হচ্ছে এখানে সাংগঠনিক জায়গা থেকে আসলে 11 দলীয় জোটের যে দল, জামাত ইসলামের একটা ভালো সাংগঠনিক কাঠামো আছে, আমাদের নিজেদেরও সংগঠন আছে, সংগঠনের ছেলেমেয়েরা আছে। তো তাদেরকে নিয়ে কাজটা গুছাচ্ছি, কাজটা করছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানুষজন যে আমাকে চেনে না, টু সাম এক্সটেন্ট এটা একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে ওই যেটা বললাম, শুরু করেছিলাম, মানুষ আসলে নতুন কিছু চায়, নতুন কিছু দেখতে চায়। সেই জায়গায় আমি সম্পূর্ণ নতুন একটা ফেস হিসেবে এসেছি। তারপরেও কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন? যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি সেটা আসলে কোনো ভেগ বা আমি নিজে নিয়ে আসিনি। সাভার এবং আশুলিয়ার মানুষের প্রতিদিনের যে সমস্যা সংকটগুলো আছে তাদের মুখ থেকেই শুনে সেগুলোকেই আসলে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে লিপিবদ্ধ করেছি। যেমন আশুলিয়ায় হচ্ছে জলাবদ্ধতা এবং রাস্তার একটা বড় সংকট, সেটা এসছে আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে। সাভার আশুলিয়ার যে রাস্তার করুণ পরিস্থিতি সেটা এসছে। আর একটা বড় জিনিস আছে কি, সাভার এবং আশুলিয়াতে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব এটা একটা ভয়াবহ জায়গা। সেইটা আসলে আমার 1 নম্বর ম্যান্ডেট, যে আমি যদি নির্বাচিত হতে পারি সবার আগে কাজ করবো এটা নিয়ে। সাভার আশুলিয়াকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সাভার আশুলিয়া পরিণত করতে হবে। আমাদের দুটো গুরুত্বপূর্ণ নদী আছে জানেন, তুরাগ এবং বংশাই নদী। এই নদী দুটোকে সম্পূর্ণভাবে দূষিত করা হয়েছে এবং দখল করা হয়েছে। আমার অন্যতম কাজ হবে এই নদী দুটোকে দূষণমুক্ত করে, দখলমুক্ত করে সাভার এবং আশুলিয়াবাসীর তাদের নদী তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেন তারা নদীটাকে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে। আর একটা বিষয় বলছিলাম, এটা একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, আপনারা জানেন। তো আমাদের নারী শ্রমিকদের জন্য আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে। আর 42 জন শ্রমিক সভাপতি আমার সঙ্গে দেখা করেছিলেন, তাদেরকে আমি কথা দিয়েছি, তাদের একটি দাবি আছে শ্রমিকদের জন্য সরকারি হাসপাতাল, বিশেষ করে তাজরিন এবং রানা প্লাজার কথা যদি আপনাদের মনে থাকে, তখনই আমরা ফিল করেছিলাম যে কেন শ্রমিকদের জন্য একটা হাসপাতাল এখানে দরকার। এই শ্রমিকদেরকে এই স্বাস্থ্য অবস্থাকে কেন্দ্র করে কিন্তু বিরাট ক্লিনিক এখানে তৈরি হয়েছে, প্রাইভেট হাসপাতাল এখানে তৈরি হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। বহু লোক লক্ষ কোটি টাকা এখানে এই শ্রমিকদেরকে কেন্দ্র করে কামিয়ে নিয়েছে। তো সেই জায়গায় সরকারি হাসপাতাল করবো, আসলে এটা করতে হবে। আর প্রচারণায় কোনো ধরনের বাধা বিপত্তি? হ্যাঁ, প্রতিনিধি হিসেবে আমি সরাসরি বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমার নেতাকর্মীদেরকে আসলে হুমকি থামকি দেওয়া হয়েছে, বিশেষ করে নারী কর্মীদেরকে, জামাত ইসলামী নারী কর্মীদেরকে তাদের এলাকায় যথেষ্ট হেনস্থা করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির, আমরা সরাসরি যুক্ত হতে চাই তার বক্তব্যে। কলাটা খাইলো কে? ঠাকুর ঘরে কে রে? ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেইটাও আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ। এখন কার কথা বলবো? লাল ভাই সাহেবের কথা বলবো না কালো ভাই সাহেবের কথা বলবো? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন 2 বেয়াই পাশাপাশি, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস, মিষ্টি রোদ উঠেছে, তাই একজন হঠাৎ করে বাড়ির মালিক যে ডাক দিছে, লাল ভাই সাহেব একটু আসেন।
তো লাল ভাই সাহেব আসছে, বলে যে একটু শরিক হন, শরিক হয়েছে। এখন আরেক ব্যয় যিনি এসেছেন তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে তাকাই আছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, উনি আর খাই নাই। তো ওই পাড়াপড়শি লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলে, ব্যয় সাহেব কি হলো? আমার একজন লোককে ডেকে, এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। ওই যে আপনি যখন তার লাল ভাই সাহেব বলে ডাকলেন, সে যখন এখানে আসলো, তার চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল ভাই সাহেব হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের হালত কি? এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল ভাই সাহেব হিসাবে উপস্থাপন করতে চায়। আমি মাফ করবেন, আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না, আমি খাসলত নিয়ে কথা বলছি। এই 2 দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল, চাঁদা দেয় নাই, মেরে ফেলছে। এরা আবার বড় গলায় কথা বলে। এরা যখন একসময় ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি হলের নাম নেব না, ওগুলা সব আমাদের কলিজার টুকরা মেয়ে, সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন, এখনো কি করে সব জানেন। আর আমার নামে চালায় দিছে, অসুবিধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাওয়াট কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়, আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের নোংরা কথা তো দূরের কথা, এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই। আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। এখন বলবেন, রাজধানীর বাংলা মোটরে নিজেদের প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সংবাদ সম্মেলনে। জামাত এনসিপি সহ বিভিন্ন মহিলা প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে। জামাত এনসিপির নারী কর্মীরা ভোটের জন্য যখন পাড়া মহল্লা এবং মানুষের বাড়ি ঘরে যাচ্ছে, তখন বিএনপি নেতাকর্মীরা তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে। গালাগালি, সাইবার বুলিং চলছে সর্বত্র, শারীরিক নির্যাতন করা হচ্ছে, তাদের হিজাব ও নিকাব খুলে ফেলা হচ্ছে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার কাজে নামা হাজার হাজার নারীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিএনপি নেত্রী মরহুমা খালেদা জিয়ার মতো একজন মহিয়সী নারীর দল আজ তার একমাত্র সন্তানের নেতৃত্বে নারী নির্যাতনকারী সংগঠনে পরিণত হচ্ছে, যা দেশের জন্য ভয়াবহ ও দীর্ঘস্থায়ী এক বিপদের ঝুঁকি সৃষ্টি করছে। শেরপুরের খুনের আসামিরা জামিন পেয়ে আরও প্রাণনাশের হুমকি দিচ্ছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি শেরপুর 3 আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ 40 জনকে আজ আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে কর্মবিরতি পালনকারী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে গণমাধ্যমে তিনি এই তথ্য জানান। বলেন, রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি করবে না সরকার। ডিপওয়ার্ডকে বন্দরের দায়িত্ব দেওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী যারা সরকারি কর্মচারী বটে, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। বাংলাদেশে বর্তমানে তথ্যের প্রাচুর্য থাকলেও সত্যের অভাব ক্রমশ ফুটে উঠছে, এমন মন্তব্য করেছেন অধ্যাপক বুলবুল সিদ্দিকী। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং দ্রুত গতির সংবাদ পরিবেশনে ভ্রান্ত ও মিথ্যা তথ্য আস্থাকে দুর্বল করছে। সোমবার ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্যের যুগে গণমাধ্যমের ভূমিকা শিরোনামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে এসব বলেন অধ্যাপক বুলবুল। আলোচনায় ডক্টর এস.এম. রিজওয়ানুল আলম সরকার ও জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে মিডিয়া লিটারেসির উপর গুরুত্ব আরোপ করেন। সংলাপে আরও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল হক।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।